করছি আর এখানে দুলছে। অসাধারণ উল্টে দাও রেকর্ড হয়ে যাচ্ছে না। কলকাতার কোলাহল ছেড়ে যদি দুদিনের জন্য শান্তি খুঁজতে চান তাহলে চলুন আজ আপনাকে নিয়ে যাই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী দেব। আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতনে, একেবারে অন রোড জার্নিতে। রাস্তায় কি কি দেখলাম, কোথায় খেলাম, কি খরচা পড়লো, সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে। এবারের জার্নিটাও শুরু করলাম প্রতিবারের মতোই দক্ষিণেশ্বরের ব্রিজ পার হতে হতে মা ভবতারিণীকে প্রণাম জানিয়ে। একটা আলাদা শান্তি আর ভরসা নিয়ে তারপরেই শুরু হলো আমাদের পথ চলা। এই যাত্রায় শুধু আমি, মৌপিয়া আর সৃঞ্জনী নই, আমাদের সঙ্গে রয়েছে পুরঞ্জিতের পুরো পরিবার আর দেবেশের পুরো পরিবার। সব মিলিয়ে গাড়ির ভেতরটা হাসি, গল্প আর ভ্রমণের উত্তেজনায় একবারে জমজমাট ছিল। আজ রবিবার, তাই রাস্তাটা বেশ ফাঁকাই বলা যায়। তবে একটা জিনিস চোখে পড়ার মতো, আজ চারিদিকে প্রচুর বাইকারদের আনাগোনা। সামনেই আছে আজাদ হিন্দ ধাবা। প্রতিটা রবিবার এখানেই বাইকারদের ভালোই ভিড় জমে। লং রাইডের মাঝে এই ধাবাটা যেন ওদের একটা পার্মানেন্ট স্টপেজ। এই জায়গাটার কথা আমি আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। যারা সেই ভিডিওটা দেখেননি তারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজাদ হিন্দ ধাবা মানেই রবিবারের আলাদা একটা ব্যস্ততা। আমরাও তাই একটু থামলাম এখানে। লং ড্রাইভের মাঝে হালকা বিশ্রাম আর সাথে এক কাপ চা। এই শীতল সকালে চায়ের উষ্ণতাটা সত্যি দরকার ছিল। মাঝে মাঝে এমন ছোট ছোট জিনিসই আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। দেখতে দেখতেই আমাদের চা এসে হাজির। গরম গরম চা, ধোঁয়া ওঠা কাপ। লং জার্নির মাঝে এই ছোট্ট বিরতিটাই যেন আলাদা স্বস্তি এনে দিল। শীতের দিনে এই ধাবার ভেতরের ভাইবসটাই যেন একটা অন্যরকম। বাইরের ঠান্ডা হাওয়া আর ভেতরের গরম চা আর মানুষের কোলাহল, সব মিলিয়ে একেবারে অন্যরকম একটা অনুভূতি। ও বইয়ের ভয়ে বইয়ের ভয়ে তিনজন রয়েছে এখানে, খুব আনন্দ করছি আর এখানে দুলছে। অনেকটা সময় কাটানোর পর আমরা আবার যাত্রা শুরু করলাম। সামনেই শক্তিগড়, আর শক্তিগড় মানেই তো বিখ্যাত ল্যাংচা। রাস্তার দুধারে একের পর এক মিষ্টির দোকান, আর সেই চেনা মিষ্টির গন্ধে মনটা আপনা থেকেই থামতে চায়। দেখতে দেখতে ফ্লাইওভারের নিচে দিয়ে নবাবহাটের 108 শিব মন্দিরের কাছে এসে পড়লাম। এখানে বর্ধমানে যেহেতু এসছি, 108 মন্দির না দর্শন করে যাওয়াই যায় না, তো সেই জন্য একটুখানি ভাবলাম ভগবানকে দর্শন করে তারপরে আবার আমাদের উদ্দেশ্যে রওনা দেব। তো ওই জন্য 108 মন্দিরের দিকে যাচ্ছি। এটি
108 শিব মন্দির। এই মন্দিরের ভিডিও আপনাদের আমি আগেই দেখিয়েছি। যারা সেই ভিডিওটা দেখেননি তারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। একটু বেলা গড়াতেই মনে হলো ব্রেকফাস্টের সময় এসে গেছে। লং ড্রাইভে খিদে তো পাবেই, তাই আর দেরি না করে তাড়াতাড়ি একটা জায়গা খোঁজার তৎপরতা শুরু হলো এবং পেয়েও গেলাম খুব তাড়াতাড়ি একটা জায়গা। বাড়ি থেকে আনা ব্রেকফাস্টের খাবারগুলো ব্যাগ থেকে একে একে বেরাতে শুরু করলো, আর সঙ্গে আনা বিউটেন গ্যাস কিছুক্ষণের মধ্যেই তৈরি করে দিল গরম গরম অমলেট আর গরম চা। এখন এগ পোচ হচ্ছে, রেডি হেভি হচ্ছে। এত স্পিডে হলে বাবা তো পুড়ে মুড়ে যাবে গো, কি করে ওরা আসবে। বর্ধমান হাইওয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর সঙ্গে আমাদের ফুল টিম। দুর্ধর্ষ একটা অ্যারেঞ্জমেন্ট চলছে। পুরঞ্জিত আছে, মৌপিয়া, দেবেশ, আর আমাদের অ্যারেঞ্জমেন্ট এই অসাধারণ। দেবেশ সদা বাবু সাহেবের মতো জামা প্যান্ট পরে রেডি। ও বাবা, সিঞ্জন দাস খেতে শুরু করেছে, খাওয়া চলছে। এই হচ্ছে আমার ডিশ। অসাধারণ অসাধারণ অসাধারণ। চলে এসো চলে এসো, সুন্দর অ্যারেঞ্জমেন্ট। মৌপিয়া, এই অ্যারেঞ্জমেন্ট কেমন লাগলো? পুরো অনেক লড়াই করেছিস, দুটো টিম খেলি তুই। এই হচ্ছে বনভীতি হেসেল ঘর। আমরা আজকে বনভীতি হেসেল ঘরে এসেছি, এখানেই থাকছি। আমরা প্রান্তিকের কাছেই বনবীথি গেস্ট হাউসে উঠেছি। পরিবেশটা সত্যি দারুণ, শান্ত সবুজে ঘেরা আর ভিড় থেকে অনেকটাই দূরে। সবচেয়ে ভালো দিক হলো এখানে রুম ভাড়াটাও তুলনামূলক অনেকটাই কম। রুম লোকেশন ভাড়া সব কিছুর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আমরা এই হোটেলে ডবল বেডরুম একটি নিয়েছিলাম। ডবল বেডরুম হলেও এই বেডগুলিতে তিনজনা আরামসে শোয়া যায়। এখানকার প্রত্যেকটি রুমের সঙ্গেই একটি করে অ্যাটাচ ব্যালকনি দেওয়া ছিল এবং তার সঙ্গে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তবে একটা কথা মনে রাখা দরকার, দোলের সময় আর বোলপুরের বিখ্যাত পৌষ মেলার সময় এখানে কিন্তু রুমের ভাড়া অনেকটাই বেড়ে যায়। তাই সেই সময় এলে আগে থেকে বুকিং করে আসাই ভালো। এই হোটেলের একটা বড় প্লাস পয়েন্ট হলো নিচেই আছে সুবিধাজনক হেসেল ঘর। বাইরের টুরিস্টরাও এখানে এসে দুপুরের লাঞ্চ করে যাচ্ছিল। দুপুরের লাঞ্চ করেই আর বিশ্রাম নেওয়ার সুযোগ পেলাম না, কারণ ছুটতে হবে সোনাঝুরি হাটের দিকে। এই হাটটা আবার বিকেল 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই দেরি করলে মিস হয়ে যাওয়ার চান্স ছিল। সেই জন্যই একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে।
আজ অনেক দিন পর বীরভূমের সেই লাল মাটিতে ছোঁয়া পেলাম। পা ছুতেই যেন মনটা আবার ছেলেবেলায় ফিরে গেল। কারণ একটাই, মাটির টান। আমিও যে এই বীরভূমেরই ছেলে। আমরা নেমে গেছি, আবার যাচ্ছি টোটো ধরতে পার্কিং করে। বোলপুরের সেই বিখ্যাত সোনাঝুরি হাটে পা রাখলেই যেন সময় থেমে যায়। রবীন্দ্রনাথের পদচারণ শহর। এই হাটে ঘুরতে ঘুরতে ছোটবেলার গ্রামীণ জীবন চোখের সামনে চলে আসে। হাটে দেখা যায় রঙিন ছাউনি, লোকাল হস্তশিল্প, জামা, জুতো, পুতুল সবই হাতে তৈরি। ছোট ছোট দোকানগুলোতে ঘুরতে ঘুরতে সময় কেটে যায় চোখের পলকে। তৈরি থাক। তারপর শুরু হলো মৌপিয়ার কেনাকাটা, একটার পর একটা। সত্যি বলতে কি, এত সুন্দর সুন্দর জিনিস যে চোখ ফেরানোই যায় না। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো প্রাইসও একদম রিজনেবল। তবে একটা সমস্যা হচ্ছিল, পেমেন্টের সময় অনলাইন ট্রানজ্যাকশন করা যাচ্ছিল না। কারণ এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছিল। সেটাই আমি আপনাদের বলে রাখছি, ক্যাশ এখানে বেটার অপশন। 46। ও, এদের কোনো মাপের ঠিক আছে? শীতকাল হওয়ায় সন্ধে খুব তাড়াতাড়ি নেমে এলো, সুতরাং হোটেলে ফেরার পালা। কিছু কেনাকাটা বাকি রেখেই আমাদের হোটেলে ফিরতে হলো। ভালোই আলো আছে এখানে, এখানে বসেই খাওয়া যেতে পারে। কেন নিচে গিয়ে খাবো? তাই খাবে। এখন খেতে যাচ্ছি, রাত্রিবেলায় হচ্ছে এখন 10টা বাজতে হবে। সো উই আর গোয়িং টু রেস্টুরেন্ট বনবিথিস হেসেল। সন্ধেবেলায় হোটেলে ফিরে এসেই অর্ডার করে দিলাম গরম গরম ফিশ ফ্রাই আর 1 কাপ করে চা। আর এর সাথে উপরই পাওনা ছিল আড্ডা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে শুরু করলো, তাই দেরি না করে রাত্রের ডিনারের জন্য আমরা সবাই হোটেলের নিচের টেবিলে চলে গেলাম। সকালের হেসেল ঘর আর রাতের হেসেল ঘরের মধ্যে এক বিরাট পার্থক্য লক্ষ্য করলাম। রাত্রের হেসেল ঘর ছিল একদম নিস্তব্ধ, শুধু খাবারের জায়গায় মানুষের হালকা আলাপ আর খাবারের আওয়াজ। এই শান্ত পরিবেশে রাতের ডিনারটাও আরো উপভোগ্য হয়ে উঠল।